জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে, এসব নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ আরাফাত। সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আবির। আবির, দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক তো চলছে, যেটি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। আপনি তো সকাল থেকেই এই বিষয়ে খবর জানাচ্ছেন দর্শকদের। এই মুহূর্তে বৈঠকের নতুন কোনো খবর আছে কিনা জানাবেন। সাজিদ, নতুন খবর বলতে আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে কয়েকটি স্তরে আসলে বৈঠকটি হচ্ছে। আমরা প্রথমে যেমনটা জানছিলাম যে পররাষ্ট্র সচিবের সাথে যে দুই পররাষ্ট্র সচিবের বৈঠক, সেই বৈঠকটি হবে, সেটি হচ্ছে, তবে কয়েকটি স্তরে, মানে 3 থেকে 4টি স্তরে এই বৈঠকটি হচ্ছে এবং ইতিমধ্যেই সেই বৈঠকটি চলছে এবং কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। আমরা যতটুকু জেনেছি যে 1:30টা নাগাদ এই বৈঠকটি আসলে শেষ হবে এবং এরপরে তিনি এখানে মধ্যাহ্নভোজ করবেন, তারপরে এখান থেকে বেরিয়ে যাবেন। এরপরে 3:30টা নাগাদ পররাষ্ট্র উপদেষ্টার সাথে তার বৈঠক রয়েছে এবং সবশেষ 4টায় তিনি বৈঠকে মিলিত হবেন প্রধান উপদেষ্টার সাথে এবং আজ রাতেই আবার তিনি দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। কিন্তু জানিয়ে রাখি যে এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে সম্পর্কে টানাপোড়েন, সেই সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই কিন্তু এই বৈঠকটি হচ্ছে এবং সময় বিবেচনায় এই বৈঠকটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ থেকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে, নিশ্চয়ই আপনি জানেন যে গত কয়েকদিন ধরেই ইসকনের যে সাবেক নেতা বাংলাদেশে গ্রেপ্তার হয়েছে চিন্ময় কৃষ্ণ দাস, তার প্রেক্ষিতে কিন্তু ভারতে, অর্থাৎ হিন্দুরা, ভারতের যে সনাতন ধর্মাবলম্বীরা একটা বিক্ষোভ করছে। ভারত সরকার থেকে শুরু করে ভারতীয় গণমাধ্যম বিভিন্ন রকমের অপপ্রচার এবং মিথ্যাচার করছে বাংলাদেশকে নিয়ে এবং বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়েও কিন্তু মিথ্যাচার করছে। যদিও ইসকনের এই সাবেক নেতা অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের বিষয়ে বাংলাদেশের সরকার থেকে বারবার স্পষ্ট করা হয়েছে যে নির্দিষ্ট অভিযোগের কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সংখ্যালঘুর বিষয়ে কিন্তু বাংলাদেশ সরকার বারবার জানিয়েছে যে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভারতীয় মিডিয়া যে পরিমাণ অপপ্রচার করছে বা যে পরিমাণ মিথ্যাচার করছে সেটি কোনো ভিত্তি বাংলাদেশে নেই এবং বারবার তারা বলছে যে মাঠের পরিস্থিতি এসে দেখে যাওয়ার জন্য। এরকম একটি পরিস্থিতি, এর মধ্যে থেকে আগরতলা এবং কলকাতার দুটি দূতাবাসে কিন্তু হামলার ঘটনা ঘটেছে এবং সেখান থেকে দুজন যে মিশন প্রধান তাদের কিন্তু বাংলাদেশ ফিরিয়েও এনেছে এবং বাংলাদেশ কঠোর প্রতিবাদ লিপি পাঠিয়েছে, পাশাপাশি হাই কমিশনারকে জরুরি তলবও করেছে। সুতরাং বুঝতে পারছেন যে বাংলাদেশ তার অবস্থান একেবারে স্পষ্ট করেছে ভারত বাংলাদেশ সম্পর্কের এই মেরুকরণের জায়গায় এবং পররাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে বাংলাদেশ বারবারই বলবার চেষ্টা করেছে যে সম্পর্কের যে মেরুকরণ হচ্ছে 5 আগস্টের পরে, সেই মেরুকরণের প্রেক্ষিতে দাঁড়িয়ে নতুন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক সম্মতা এবং ন্যায্যতার ভিত্তিতে হবে, সেটি সবার আগে ভারতকে বুঝতে হবে। গত 15 বছরে আওয়ামী লীগ সরকার বা কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের সময় ভারত যেভাবে বাংলাদেশকে একপাক্ষিকভাবে লাভবান হয়েছে বাংলাদেশ থেকে, সেই জায়গায় সমতার ব্যাপারটি তারা বলছে এবং সেই সমতার দ্বারপ্রান্তে এবং ভারত বাংলাদেশের যে সম্পর্কে টানাপোড়েন, সেই টানাপোড়েনের প্রথম পদক্ষেপ হিসেবে সম্পর্ক উন্নয়নের এই বৈঠকটি যখন শেষ হবে তখন নিশ্চয়ই আরও বিস্তারিত আপনাকে জানাতে পারবো। তো সাজিদ, আপাতত পদ্মা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সহকর্মী নাইম আবির জানাচ্ছিলেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে সবশেষ খবর। চলে যাচ্ছি পরের সংবাদে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন ইউরোপীয় ইউনিয়ন সহ 27 দেশের রাষ্ট্রদূত। দুপুর 12টার দিকে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠক বাংলাদেশ ও ইউ এর সম্পর্ক আরও সুসংহত করবে বলে আশা করা হচ্ছে। জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ, রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে বৈঠকে। এছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা হবে 28 রাষ্ট্রদূতের সমবেত এই বৈঠকে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বড় কূটনৈতিক বৈঠক এটি। তাই বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক সমর্থন আদায়ে এই বৈঠক ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। অর্থনৈতিক খাতে সহযোগিতা বৃদ্ধি, বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য অংশীদারিত্ব ও সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার কথা রয়েছে। বেগম রোকেয়া পদাঙ্কনকারীদের রোকেয়া পদক দেয়া হয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। একই সাথে দীর্ঘদিনের পরিশ্রমের ফল হিসেবেই রোকেয়া পদক পেয়েছেন জয়ীরা। পদক জয়ী সবাইকে তারুণ্যের চেতনা ধারণ করার আহ্বান জানান ডক্টর ইউনূস। বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। আজকে যারা পদক পেলেন, এটা তার কোনো সাম্প্রতিক কোনো কাজকর্মের জন্য না, তাদের প্রত্যেকেরই সারা জীবনের যে কর্তব্যবোধ এবং অনুপ্রেরণা নিজের জীবনে ব্যক্ত করেছেন,
এবং সবার কাছে, দেশের সবার কাছে আদর্শ হিসেবে ধরেছেন, তাদের জন্য এই সম্মাননা। আমরা অনেকক্ষণ খুব গম্ভীরভাবে বসে আছি। আমার মনে হয় এবার আমরা একটু দাঁড়িয়ে যারা পদক পেলেন তাদের জন্য জোরে একটা তালি দিই, মনটা খালি, মনটা ভরে তালি দিই। ধন্যবাদ। যারা পান নাই তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। আপনাদের কাজগুলো আমাদের সামনে আসছে এবং সমাজের পরিবর্তন আসছে আপনাদের কাজের মাধ্যমে। আপনাদের সেজন্য সবার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। দেখছেন এখন চারদিক। আগামী 11 ডিসেম্বর আগরতলা অভিমুখে ঢাকা আখাউড়া লং মার্চের ঘোষণা দিয়েছে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতারা। বিএনপির নয়াপল্টন কার্যালয় থেকে এই লং মার্চ শুরু হবে বলে জানিয়েছেন তারা। ভারতীয় মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদ, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি, যেটা 11 ডিসেম্বর আমরা পল্টন সকাল পল্টন থেকে জমায়েত হয়ে আমরা এখান থেকে আমাদের লং মার্চ, শান্তিপূর্ণ লং মার্চ আমরা ইনশাল্লাহ আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত আমরা যাব। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। বিগত সরকারের আমলে শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল বিচার বিভাগ। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুদক আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আমলাতান্ত্রিক ও রাজনৈতিক ইতিবাচক পরিবর্তন না হলে দুদকের কার্যকারিতা বাস্তবায়ন সম্ভব নয়। একই অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি কমাতে দুদকের সাঁড়াশি অভিযানের বিকল্প নেই। তো একটা দেশে এরকম একটা পরিস্থিতিতে আপনারা অনেকে কাজ করতে পারেন নাই, অনেক এক্সকিউজ দিতে পারেন, তারপরেও কেউ কেউ কাজ করার চেষ্টা করেছেন। এখন তো সেই পরিবেশ নাই। এখন কি আপনাদেরকে কেউ বলে যে এই চোরের বিরুদ্ধে কেউ মামলা করো না? কেউ আপনাদের তদবির করেছে কোনোদিন? কোনো উপদেষ্টার থেকে ফোন পেয়েছেন? কেউ বলেছে আপনাদের? কেউ তো আপনাদের কোনো রকম হস্তক্ষেপ করছে না। এখন সেগুলি বিচার করেন, তদন্ত করেন, প্রমাণ করেন যে আপনারা আসলে ভালো পরিবেশ পেলে ভালো কাজ করতে পারেন। গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন থামাতে পুলিশের ভূমিকার জন্য ক্ষমা চেয়েছেন ডিএমপি কমিশনার। এ সময় জানান, রাস্তায় শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইনে দ্বিগুণ মামলা হচ্ছে। সেই সাথে অটোরিকশা বন্ধ হলে রাস্তায় জনসাধারণের দুর্ভোগ আরও বাড়বে বলেও মন্তব্য করেন তিনি। যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের সকলের প্রতি আমি সমবেদনা জানাই। তাদের আত্মার মাগফিরাত কামনা করি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ওই আন্দোলনে পেশাদারিত্বের বাইরে গিয়ে যে কাজ করেন সেই কাজের জন্য আমি অত্যন্ত দুঃখিত। গত 15 বছরে 2 লক্ষ পুলিশ অফিসার হয়, তার ভিতরে 80 থেকে 90 হাজার এরূপ ভাবে রিক্রুটেড। যিনি বাদী হয়েছিলেন এখন দেখা যাচ্ছে যে উনি ওই সময়ই উদ্দেশ্যমূলকভাবে এই 200 লোককে আসামি করছে। পরবর্তীতে উনি চাঁদাবাজি এই বাণিজ্যটা করবেন বলে আমার লক্ষ্য, আর যিনি এই ধরনের বাণিজ্যে লিপ্ত হবেন শক্ত হাতে ব্যবস্থা। দেখছেন এখন চারদিক। রাজধানীর শাহবাগ থানার শিক্ষার্থী মানিক হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিন তাকে ঢাকার সিএমএম আদালত আনা হলে 7 দিনের রিমান্ডের আবেদন করেন পুলিশ। এ সময় আসামির শারীরিক অবস্থা বিবেচনায় রিমান্ড আবেদন বাতিল চান তার আইনজীবীরা। পরে তদন্তের স্বার্থে 3 দিনের রিমান্ডে আদেশ দেন আদালত। একই আদালতে পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামালকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া বিভিন্ন থানার মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, রাশেদ খান মেনন, ডিবির সাবেক কর্মকর্তা মশিউর রহমান ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে
নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। এখন চারদিকে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। সিরিয়ার সরকার বিরোধী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল সামের জোরালো হামলার মুখে মাত্র 12 দিনেই পতন হয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের 24 বছরের সাম্রাজ্যের, যিনি এখন দেশ ছেড়ে পালিয়ে পরিবারসহ অবস্থান করছেন রাশিয়ায়। বিদ্রোহী গোষ্ঠীটির প্রধান আবু মোহাম্মদ আল জুলানি স্বৈরাচার সরকার পতনের পর দেয়া প্রথম ভাষণে এই বিজয় সমগ্র সিরীয়দের উৎসর্গ করেছেন। তবে হায়াত তাহরির আল সাম বিশ্বব্যাপী সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে মনোনীত হওয়ায় আসাদ সরকার পতনের পরও সিরিয়ার ঝুঁকি কমেনি বলে মনে করছে যুক্তরাষ্ট্র। তাই এই ঝুঁকি মোকাবেলায় সিরিয়ার অংশীদারদের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে গোলান মালভূমির সিরিয়া ইসরায়েল সীমান্তের বাফার জোন দখলে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দক্ষিণ চীন সাগরের দ্বীপাঞ্চল তাইওয়ানের জলসীমা ঘিরে 7 অঞ্চল সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা দিয়ে রেখেছে চীন। এমন দাবি করে তাইওয়ান বলছে এরপর থেকে দ্বীপাঞ্চলের আশপাশে সামরিক উপস্থিতি বাড়িয়েছে তাইপে। সোমবার তাইওয়ানের আশেপাশে আকাশসীমার পাশাপাশি কোস্ট গার্ডের নৌযান থাকবে এমন 7টি সংরক্ষিত এলাকা ঘোষণা করেছে। তাইওয়ানের প্রেসিডেন্ট প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভ্রমণ ঘিরে পূর্বাঞ্চলের ফুজিয়ান আর জেইজিয়াং প্রদেশে সাময়িকভাবে আকাশসীমা সংরক্ষিত করে রেখেছে। সাধারণত এসব জোন নির্ধারিত সময়ের জন্য সংরক্ষিত করে রাখা যায় আন্তর্জাতিক নীতি অনুযায়ী। তাইপে জানিয়েছে তাইওয়ানের আশপাশে 90টিরও বেশি নৌযান রয়েছে। অতীতের সব রেকর্ড ভেঙে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম বছর হতে যাচ্ছে 2024 সাল। এমনকি বিশ্ব উষ্ণায়নের কারণে 2025 সালের প্রথম কয়েক মাসও তাপমাত্রা বেশি থাকবে পৃথিবীর। ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস বলছে 2024 সালই প্রথম বছর হবে যেই বছরে শিল্প বিপ্লবের পর প্রথমবারের মতো বৈশ্বিক উষ্ণতা 1.5 ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠবে। যদি উষ্ণায়ন বাড়ে, ব্যর্থ হবে প্যারিস জলবায়ু চুক্তির উষ্ণায়ন 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা। চলতি বছরের নভেম্বরে বৈশ্বিক উষ্ণতা 1.6 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। 2023 সালে শিল্প বিপ্লবের পর 1.48 ডিগ্রি সেলসিয়াস বেড়েছিল বৈশ্বিক উষ্ণতা। শেষ করছি এখন চারদিক।